আসলে কিছু পারা না পারার একটা গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। কি পারা কি না পারা সবটা বলবো। আমরা কি পারি না পারি আজকে সেটাই বলবো। ভাবছেন হঠাৎ এই কথা বলছি কেন? কথায় বলে না, চেষ্টা করলে সবই সম্ভব। পারি না এই শব্দটাকে মুছেও ফেলা যায়। আর এইটা যে শুধু কথার কথা নয়, তা হাতে কলমে করে দেখালো গডস অন কান্ট্রি বা ঈশ্বরের আপন দেশ কেরল। কি করে দেখালো কেরল? রাজ্যকে চরম দারিদ্র্যসীমা থেকে মুক্ত করে দেখালো তারা। দেশের একমাত্র এবং প্রথম রাজ্য যেখানে চরম দারিদ্র্যসীমার নিচে নেই কেউ, একজনও না। একেবারে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কেরল সরকার। কেরলে এখন বাম শাসন চলে আমরা জানি। শনিবার কেরলের ৬৯তম প্রতিষ্ঠা দিবসে কিরাভিতে বিধানসভায় ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কতটা গর্বের বিষয় বুঝতে পারছেন? ভারতে প্রথম রাজ্য হিসাবে শুধু নয়, বিশ্বের দ্বিতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে দক্ষিণের এই বাম শাসিত রাজ্যটি। খুব গর্বের একটা বিষয় পিনারাই বিজয়ন সরকারের জন্য, এবং গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় হিসাবে উঠে এসেছে কেরলের নাম। ഇവിടെ ഈ സർക്കാരിനെതിരെ വിഷയങ്ങൾ ഉന്നയിക്കാൻ വലിയ ദാരിദ്ര്യമുണ്ട് എന്നാണ് തോന്നുന്നത്. അതിന്റെ ഭാഗമായി അതിന്റെ ഭാഗമായി നമ്മുടെ സഭയുടെ വിലപ്പെട്ട സമയം പാഴാക്കുന്ന തരത്തിലാണ് പ്രതിപക്ഷം കാര്യങ്ങൾ അവതരിപ്പിക്കുന്നത് വരുന്നത്. 2020 সালে চীন ঘোষণা করেছিল তাদের প্রত্যেকটা প্রদেশ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। তারপর কেরল এই ঘোষণা করলো, চীন যা পেরেছিল তা পারল কেরলও। কোন পথে দারিদ্র্য দূরীকরণে এই সাফল্য এলো? শনিবার রাজ্যের সাফল্যের কথা ঘোষণা করে সেখানকার মুখ্যমন্ত্রী অর্থাৎ পিনারাই বিজয়ন বলেন, তিনি ঠিক কি জানাচ্ছেন আপনাদেরকে বলি। তিনি বলছেন, দেশের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হলো কেরল। এই বিধানসভা অতীতে অনেক ঐতিহাসিক ঘোষণার সাক্ষী থেকেছে। আজ আরও একটি মাইল ফলক ছুঁয়ে ফেলল নতুন কেরল। কতটা গর্বের সঙ্গে কথাগুলো বলছিলেন পিনারাই বিজয়ন আপনি বুঝে নিন। এবং তিনি আরও বলেছেন, 2021 সালে তার সরকারের শপথ গ্রহণের পরে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার অন্যতম ছিল এই কেরল রাজ্যকে দারিদ্র্যমুক্ত করা। আর সেই মতো পরবর্তী 4 বছর ধরে সেই লক্ষ্য পূরণের জন্য তার সরকার কাজ করেছে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে কেরলবাসীকে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা বাম জোট এই প্রতিশ্রুতি দিয়েছিল। এতদিনে সেটা পূরণ হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে বিরোধীদেরও এই কাজে এগিয়ে আসতে বলেছেন তিনি। এই সাফল্য পাওয়ার লক্ষ্যে কুটুম্বশ্রী প্রকল্পের মাধ্যমে 1000 কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। 20,648টি পরিবারের দৈনিক খাবার, চিকিৎসা, ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 85,000-এরও বেশি মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা করা হয়েছে। 5,500 বাড়ি তৈরি করা হয়েছে। আরও 5,000 বাড়ি মেরামত করা হয়েছে, কিন্তু বাড়ি তৈরির কাজ এখনো চলছে। 2700 গৃহহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। রাজ্যের 21,263 জন নাগরিককে রেশন কার্ড, আধার কার্ড দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে অর্থাৎ কেরল জুড়ে 64,000-এর বেশি সংবেদনশীল পরিবারকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তবে দারিদ্র্য সীমার নিচে বলতে ঠিক কি বলা হয় সেটা একবার জেনে নিন আপনি। বিশ্বব্যাংকের হিসেবে দৈনন্দিন $3 কম, অর্থাৎ ভারতের নিরিখে দৈনিক 250 টাকার কম আয়ের পরিবারকে চরম দারিদ্র সীমার নিচে বলে ধরে নেওয়া হয়। আবার নীতি আয়োগের হিসাব কি? নীতি আয়োগ বলছে, স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাত্রার মান সহ 12টি মাপকাঠিতে এই হিসাব করা হয়। কেরল সরকারের তরফে বলা হচ্ছে, এই 2টি মাপকাঠির কোনোটিকেই না মেনে চরম দারিদ্র্যসীমার নিচে থাকা প্রত্যেকটা পরিবারকে তাদের আয়, স্বাস্থ্য, আশ্রয় এবং খাদ্যের নিরিখে চিহ্নিত করা হয়। তারপর ধাপে ধাপে স্থানীয় স্বশাসিত পরিষদগুলোর মাধ্যমে একেবারে এক্সট্রিম পভার্টি যে ইরাডিকশন প্রজেক্ট, তার সহায়তায় একাধিক পদক্ষেপ করা হয়।
এবং প্রত্যেকটা পরিবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। ভারতের প্রথম রাজ্য হিসাবে কেরল এই কৃতিত্ব অর্জন করার 5 বছর আগেই কমিউনিস্ট শাসিত চীন সেখানকার প্রত্যেকটা প্রদেশকে চরম দারিদ্র্যমুক্ত বলে ঘোষণা করেছিল এবং দেশের একমাত্র বাম শাসিত রাজ্যের এই সাফল্যে উচ্ছ্বসিত কেরলের নেতা মন্ত্রীরাও। একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, আর সেই পরিসংখ্যানটা আপনারা একবার শুনে নিন। বিহারের কথা প্রথমে বলি। বিহার হচ্ছে ভারতের সবচেয়ে দরিদ্রতম বা দারিদ্রতম রাজ্য এবং বিহারের মাথাপিছু জিডিপি প্রায় 46,000 টাকা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। বিহারের জনসংখ্যা 10,04,099 জন। এবার উত্তরপ্রদেশের কথা বলি। উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের বৃহত্তম জনসংখ্যা রাজ্যগুলোর মধ্যে একেবারে অন্যতম, আর এই রাজ্যের জন প্রতি জিডিপি 65,000 টাকারও বেশি। ঝাড়খণ্ড কি বলছে, বা ঝাড়খণ্ডের ঠিক কি? ঝাড়খণ্ড হচ্ছে খনিজ সম্পদে একেবারে সমৃদ্ধ একটা রাজ্য, তবুও এখানকার মাথা পিছু জিডিপি মাত্র 75,000 টাকা। মেঘালয়ে মাথাপিছু জিডিপি প্রায় 82,000 টাকা। অপর্যাপ্ত অর্থনৈতিক বৃদ্ধি এবং দুর্বল পরিকাঠামোর সম্মুখীন উত্তর পূর্বের এই রাজ্যটা। অসম অর্থাৎ মেঘালয়ের একেবারে পাশে। অসমে জনসংখ্যার ঘনত্ব অনেকটাই বেশি এবং এখানে প্রান্তিক সম্প্রদায়ের উপস্থিতি একেবারে উল্লেখযোগ্য। এ রাজ্যের মাথাপিছু জিডিপি প্রায় 86,000 টাকা। মধ্যপ্রদেশের দিকে আমরা নজর রাখবো, যথেষ্ট বড় একটা রাজ্য এবং মধ্যপ্রদেশের 98,000 টাকা এখানকার মাথাপিছু জিডিপি সহ। শিল্প উন্নয়নের গতির হার কিন্তু অত্যন্ত ধীর। এছাড়াও গ্রামীণ জনসংখ্যাও এখানে খুব বেশি, যা এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। জম্মু কাশ্মীরের মাথাপিছু জিডিপি 1,04,000 টাকা। কৃষির ওপর অতি নির্ভরতার কারণে এখানে দারিদ্র্যের হার 10%। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে রাজ্যগুলোর একেবারে যে হিসেব আমরা তুলে ধরলাম, সেখানকার জিডিপি কত, কোন রাজ্য দারিদ্র্যসীমার নিচে বেশি। দারিদ্র্যসীমা বলতে এমন পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেও অক্ষম হন সেই রাজ্যের বাসিন্দারা। ফলে তারা জোটাতে পারেন না খাবার, তাদের মাথার ছাদও থাকে না, স্বাস্থ্য, শিক্ষা, কাপড় কিছুই জোটানোর ক্ষমতা তাদের থাকে না। এই রাজ্যগুলি দারিদ্র্যসীমার নিচে। কেরল যে সম্পূর্ণভাবে চরম দারিদ্র্যসীমার বাইরে বেরোতে চলেছে তা আগেই কিন্তু জানা গিয়েছিল একটা সমীক্ষায়। নভেম্বর মাসে সরকারিভাবে তা ঘোষণা হওয়ার কথা ছিল। 1 নভেম্বর রাজ্যকে দারিদ্র্যমুক্ত বলে ঘোষণা করলেন পিনারাই বিজয়ন। যেখানে নরেন্দ্র মোদী সরকার ডাবল ইঞ্জিনের কথা বলেন, সেখানে স্বাধীনতার 78 বছর পরে ভারতেরই একটা রাজ্য নিজেদেরকে চরম দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করলো। নিঃসন্দেহে ভারতবাসীর জন্য একটা গর্বের বিষয় এবং ভারতের অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রেও একটা অনুপ্রেরণা হয়ে থাকলো কেরল।